হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা এএনএম জিএনএম এর 2024 সালের লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এর আগের ক্লাসগুলোতে আমি এএনএম জিএনএম এর 2025 সালের লাইফ সায়েন্সের সমস্ত কোয়েশ্চেন ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটোই এবং 2024 সালের ক্যাটাগরি 1 এর সমস্ত কোয়েশ্চেন বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্টটা একবার গিয়ে দেখো, ঠিক আছে? তো আশা করি সেই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য এজ অফ অ্যাডোলেসেন্স ইন হিউম্যান অ্যাকর্ডিং টু WHO? ঠিক আছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? ঠিক আছে, এটা তোমার আনসার হবে 10 থেকে 19 বছর, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের আনসার হবে কি অপশন বি, এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে 10 to 19 ইয়ার্স, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে এটা তোমাকে মনে রাখতে হবে, এখানে এটা বোঝার সেরকম কিছু নেই। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাচেস ইজ কারেক্ট? নিচের কোন জোড়াটি সঠিক? আগে আমরা দেখে নিই কি রয়েছে। দেখো কি বলছে, অপশন এতে রয়েছে মনোকুলার ভিশন ম্যান, মানে মানুষের কি একনেত্র দৃষ্টি রয়েছে। অপশন বিতে রয়েছে দেখো বাইনোকুলার ভিশন, মানে দ্বিনেত্র দৃষ্টি, এটা কি হর্সের রয়েছে। অপশন সিতে রয়েছে মনোকুলার ভিশন হর্সের রয়েছে, মানে একনেত্র দৃষ্টি কি ঘোড়ার রয়েছে। না অপশন ডিতে রয়েছে দ্বিনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন মানুষের রয়েছে। কোনটা এক্ষেত্রে সঠিক হবে? এক্ষেত্রে তোমার আনসার হবে দেখো অপশান সি এবং অপশান ডি দুটোই এক্ষেত্রে সঠিক হবে, ঠিক আছে? মানে মনোকুলার ভিশন, দেখো মনোকুলার ভিশন রয়েছে আমাদের হর্সের ক্ষেত্রে, মানে এই যে মনোকুলার ভিশন আমাদের যেটা রয়েছে হর্সের ক্ষেত্রে, এটা আমাদের কারেক্ট আনসার হবে। আর যেটা রয়েছে আমাদের এই যে বাইনোকুলার ভিশন যেটা রয়েছে মানুষের, এটাও আমাদের হচ্ছে কারেক্ট আনসার হবে। তো এখানে আমাদের অপশান সি এবং অপশান ডি দুটোই রাইট হবে। এবার দেখো মনোকুলার ভিশন মানে কি? মনোকুলার ভিশন মানে হচ্ছে কিছু কিছু প্রাণীদের কি হয়, যে চোখ দুটো থাকে, চোখ দুটো না মাথার দুই পাশে দুটো সাইডে অবস্থান করে। আমাদের দেখো মানুষের ক্ষেত্রে আমাদের দুটো চোখ কিন্তু আমাদের মাথার সামনের দিকে অবস্থান করছে, তাই তো? তাহলে যে সমস্ত মানে প্রাণীদের চোখ দুটো মাথার দুই পাশে দুটো সাইডে বা দুটো পাশে অবস্থান করছে, তারা কি করে জানো, তারা এক একটা চোখ দিয়ে এক একটা জিনিসের উপর ফোকাস করতে পারে। মানে দেখো আমাদের ক্ষেত্রে, মানে মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় দুটো চোখ দিয়ে একটা জিনিসের উপরই ফোকাস করতে পারি, কিন্তু যাদের এরকম চোখ মাথার দুপাশে রয়েছে তারা একই সময় দুটো আলাদা চোখ দিয়ে দুটো আলাদা জিনিসের উপর ফোকাস করতে পারে, বুঝেছো? তো এই যে ঘোড়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, ঘোড়ার চোখগুলো দেখবে ওদের মাথার দুটো পাশে ওদের চোখগুলো রয়েছে, হ্যাঁ, এবং ওরা কিন্তু এই মানে একই সময় দুটো আলাদা আলাদা জিনিস দুটো আলাদা আলাদা চোখ দিয়ে দেখতে পায়। তো এই যে ভিশনটা, এটাকে বলা হচ্ছে মনোকুলার ভিশন, বা ওদের হচ্ছে একনেত্র দৃষ্টি। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে বাইনোকুলার ভিশন, মানে আমরা একই সময় একটা দুটো চোখ দিয়ে একটা নির্দিষ্ট জিনিসকে আমরা দেখতে পাই, বা একটা নির্দিষ্ট জিনিসের ওপরই আমরা দুটো চোখ দিয়ে ফোকাস করতে পারি কোনো একটা সময়, ঠিক আছে? এবারে দেখো এই দুটো ভিশনেরই কিছু পার্থক্য, মানে কিছু তুমি বলতে পারো সুবিধা আছে অসুবিধা আছে। যেমন ঘোড়ার ক্ষেত্রে এরকম মনোকুলার ভিশন হওয়ার জন্য ওরা কি করে জানো তো, ওরা প্রায় ওদের মানে 360 ডিগ্রি ওরা দেখতে পায়, মানে ওরা পুরো ওদের মাথাটাকে না ঘুরিয়েও ওরা প্রায় ওদের মাথার পিছন অবধি দেখতে পায়, বুঝেছো? কিন্তু আমরা কি পারি? আমরা কিন্তু পারি না, আমাদের বাইনোকুলার ভিশনে কিন্তু এটা সম্ভব নয়। আমাদের দৃষ্টি মানে একটা ওদের মতো অতটাও আমরা দেখতে পাই না, ঠিক আছে? তো মানে অতটা পর্যন্ত, অতটা রেঞ্জে, মানে 360 ডিগ্রি রেঞ্জ পর্যন্ত, মানে আমার মাথার পিছনটা কি হচ্ছে আমি কিন্তু মাথা না ঘুরিয়ে বুঝতে পারবো না, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বাইনোকুলার ভিশন। এবার তাহলে মনোকুলার ভিশনে ওদের এটা সুবিধা যে ওরা মাথা না ঘুরিয়ে ওরা বুঝতে পারছে ওদের পিছনে কিছু হচ্ছে কিনা। তার মানে কি এই রকম ওদের কেন হয়েছে, ওদের চোখটা এরকম কেন হয়েছে না, যাতে ওরা মানে ওদেরকে কেউ অ্যাটাক করতে আসছে কিনা, কোনো শিকারী প্রাণী ওদেরকে অ্যাটাক করতে আসছে কিনা ওরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? মানে এবার আমাদের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো না, বুঝতে পারছো? এবার
এটা হচ্ছে ওদের অ্যাডভান্টেজ তুমি বলতে পারো। ঘোড়াদের ক্ষেত্রে মনোকুলার ভিশনের এটা অ্যাডভান্টেজ, কিন্তু মানুষের ক্ষেত্রে বাইনোকুলার ভিশনের এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। আবার বাইনোকুলার ভিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, কি বলতো, আমাদের ক্ষেত্রে আমরা কোনো জিনিস যখন দেখি না, সেই জিনিসটা ঠিক কতটা ডিস্টেন্সে আমাদের রয়েছে আমাদের থেকে, বা তার কি বলতো তার ডেপথ কত, এই জিনিসগুলো আমরা না অনেকটা অ্যাকিউরেটলি মানে খুবই পরিষ্কারভাবে বুঝতে পারি যে জিনিসটা আমাদের থেকে কত দূরে রয়েছে, কতটা গভীরতায় রয়েছে। কিন্তু ওদের এই যে ঘোড়াদের যাদের একনেত্র দৃষ্টি বা মনোকুলার ভিশন রয়েছে, ওরা অনেকটা দেখতে পাচ্ছে, অনেকটা রেঞ্জ অবধি দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু ওরা কিন্তু এই যে কোনো জিনিসের ওদের থেকে কতটা ডিস্টেন্স বা কতটা গভীরতায় জিনিসটা রয়েছে, এটা ওরা আমাদের মতো ভালো বুঝতে পারে না। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে মনোকুলার ভিশন এবং বাইনোকুলার ভিশন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো মাথায় রাখবে, একনেত্র দৃষ্টি হচ্ছে ঘোড়ার রয়েছে, আর দ্বিনেত্র দৃষ্টি রয়েছে মানুষের রয়েছে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, রিজেনারেশন ইজ সিন ইন, পুনর্জন্ম দেখা যায়। আচ্ছা, রিজেনারেশন মানে কি আগে বলি। দেখো, রিজেনারেশন এক্ষেত্রে আনসার হবে তোমার হাইড্রা এবং প্ল্যানেরিয়া। হাইড্রা এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে রিজেনারেশন দেখা যায়। দেখো, প্ল্যানেরিয়া রিজেনারেশন মানে হচ্ছে কোথাও ধরো কেটে গেল, সেই জায়গাটা আবার তৈরি হওয়ার যে ক্ষমতা, এটাকেই রিজেনারেশন বলছে। প্ল্যানেরিয়া হচ্ছে এটা এক ধরনের হচ্ছে আমাদের চ্যাপ্টা কৃমি, মানে প্ল্যানেরিয়া যে পর্বভুক্ত সেটাকে বলা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। ঠিক আছে, মানে প্ল্যানেরিয়া প্ল্যাটিহেলমিনথিস বা যেটাকে আমরা ফ্ল্যাট ওম বলি, মানে চ্যাপ্টা কৃমি, এই ফাইলামের অন্তর্ভুক্ত। ঠিক আছে, প্ল্যানেরিয়া। আর হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত। ঠিক আছে, এবার দেখো প্ল্যানেরিয়াতে কি হয়, প্ল্যানেরিয়ার ওরা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন শো করে, মানে প্ল্যানেরিয়া যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়, ওদের যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন রয়েছে, তো সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, মানে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এক ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন তুমি বলতে পারো। তো সেটা দেখা যায় প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। তো ফ্র্যাগমেন্টেশন বিষয়টা কি, মানে ধরো প্ল্যানেরিয়াকে দেখতে না অনেকটা এরকম হয়, হ্যাঁ, প্ল্যানেরিয়াকে দেখতে অনেকটা এরকম হয়। এবার এর বডিটাকে ধরো আমি এখানে একটা টুকরো করলাম, এখানে একটা টুকরো করলাম, মানে এরকম তিনটে টুকরোতে আমি ভেঙে দিলাম, এটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এবার এর তারপরে কি করবে, এই প্রতিটা টুকরো, মানে এই ধরো মাথার এই অংশটা থেকে আরেকটা গোটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যেতে পারে, আবার বডির এইটুকু অংশ থেকে আরেকটা গোটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যেতে পারে, আবার এইটুকু অংশ, লেজের এইটুকু অংশ থেকেও একটা গোটা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যেতে পারে। মানে ওর বডিকে তুমি যতগুলো খণ্ডকে ভাঙবে, প্রতিটা খণ্ডকে আবার একটা নতুন করে সম্পূর্ণ জীব তৈরি করে ফেলতে পারছে। এটাই হচ্ছে রিজেনারেশন। তাহলে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন এবং রিজেনারেশন দেখা যায়। তো এক্ষেত্রে এটা অবশ্যই আনসার হবে, এবং এটা ওদের এক ধরনের রিপ্রোডাকশন তুমি বলতে পারো, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের পদ্ধতি এটা। হাইড্রার ক্ষেত্রে তোমরা জানো কোরকোদ্গম, তোমরা শুনেছো, কোরকোদ্গমও হচ্ছে বা বার্ডিং যেটাকে বলে, এটা হচ্ছে এক ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হাইড্রাতে দেখা যায়। হাইড্রা কিন্তু তোমার এই কোরকোদ্গম বা বার্ডিংয়ের মাধ্যমে কিন্তু বংশবিস্তার করে, এটা এক ধরনের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু হাইড্রা আচ্ছা, বার্ডিংয়ে কী হয় না, ধরো হাইড্রার বডিতে একটা বার্ড মানে একটা অংশ তৈরি হয়, সেই অংশটা ওর মানে হাইড্রার বডি থেকে খসে পড়ে যায়, গিয়ে আবার ওই অংশটা থেকে একটা নতুন হাইড্রা তৈরি হয়, এটা হচ্ছে কোরকোদ্গম। কিন্তু হাইড্রা কী করে, ধরো হাইড্রার কোথাও কিছু কেটে গেল, হাইড্রার ধরো কোথাও বডির কোথাও কেটে গেল, ও ওই কাটা অংশটাকে আবার তৈরি করে নিতে পারছে। তার মানে কি হচ্ছে, হাইড্রার রিজেনারেশনও শো করতে পারছে। বুঝেছো? এই জন্য আমরা এক্ষেত্রে দুটোই আনসার নেব। কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন শো করছে এবং তারপরে রিজেনারেশন হচ্ছে, এবং এটা ওদের রিপ্রোডাকশনের একটা প্রসেস। ঠিক আছে, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। কিন্তু হাইড্রা রিপ্রোডাকশন করে মেনলি বার্ডিং বা কোরকোদ্গমের মাধ্যমে, কিন্তু হাইড্রার রিজেনারেশনও শো করে। রিজেনারেশনের মাধ্যমে কিন্তু হাইড্রা বংশ বিস্তার করে না বা রিপ্রোডাকশন করে না। হাইড্রার রিজেনারেশনের মাধ্যমে কী করে না, কোথাও ধরো ওর বডির কোথাও কেটে গেল, সেই জায়গাটাকে ওরা তৈরি করে নিতে পারে, মানে ওইটুকু কাটা অংশটাকে ওরা রিজেনারেশনের মাধ্যমে আবার তৈরি করতে পারে। তো যেহেতু আমাকে এখানে বলছে রিজেনারেশন কোথায় দেখা যায়, তো আমরা এক্ষেত্রে দুটোই আনসার নেব, হাইড্রা এবং প্ল্যানেরিয়া। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ আর এক্সোটিক স্পিসিস ইন্ট্রোডিউসড টু ইন্ডিয়া অ্যান্ড কজ হার্ম। বলছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে। আচ্ছা, এবার এখানে দেখো এই যে যেটা রয়েছে শিশু গাছ, শিশু গাছ হচ্ছে আমাদের ভারতবর্ষে, এটা আমাদের এখানকার নেটিভ উদ্ভিদ। ঠিক আছে, নেটিভ উদ্ভিদ মানে হচ্ছে এটা আমাদের এখানেই পাওয়া যায়, তো এটা বাইরে থেকে আসেনি। কিন্তু এই যে যেটা রয়েছে তোমার পার্থেনিয়াম,
যেটা রয়েছে তোমার পার্থেনিয়াম এবং যেটা রয়েছে ইকর্নিয়া মানে হচ্ছে কচুরিপানা। দেখো দুটো, একটা হচ্ছে তোমার পার্থেনিয়াম এবং আরেকটা হচ্ছে যেটা ইকর্নিয়া বা কচুরিপানা, এই দুটোই হচ্ছে এক্সোটিক স্পিসিস। এক্সোটিক স্পিসিস মানে কি, যাদেরকে বাইরে থেকে আনা হয়েছে, বহিরাগত প্রজাতি, এবং এরা আমাদের মানে আমাদের যেগুলো দেশীয় উদ্ভিদ রয়েছে তাদের ক্ষতি করে। তো এই ক্ষেত্রে আনসার তোমার কিন্তু হবে পার্থেনিয়ামও হবে এবং ইকর্নিয়াও হবে, দুটোই কিন্তু তোমার আনসার হবে। এবার এই দুটো সম্পর্কে একটু বলি। দেখো আচ্ছা আগে ইকর্নিয়া দেখো, ইকর্নিয়ার আরেকটা নাম আছে, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। ইকর্নিয়াকে বলা হয় টেরর অফ বেঙ্গল, মানে বেঙ্গলের ভয়, টেরর অফ বেঙ্গল। ঠিক আছে, কি বলা হয় না, টেরর অফ বেঙ্গল বলা হচ্ছে ইকর্নিয়াকে। কেন বলা হচ্ছে না ইকর্নিয়ারকে, এটাকে ওয়াটার হায়াসিন্থও বলে। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে ওয়াটার হায়াসিন্থ, মানে জলে হয়, বুঝতেই পারছো, এটা অ্যাকোয়াটিক। কচুরিপানা দেখেছো তো তোমরা, বিভিন্ন পুকুর টুকুরে দেখতে পাও, দেখবে এরা যখন হয় মানে এরা খুব স্পিডে এরা বংশবিস্তার করে। হ্যাঁ, তো কী হয় দেখবে যখন কচুরিপানা হয় পুরো পুকুরটার ওপরটা একদম কচুরিপানায় ভরে যায়, পুরো ছেয়ে যায়, ফলে কি হয় সানলাইটকে এরা জলের ভেতরে ঢুকতে বাধা দেয়। ঠিক আছে, আর কি করে, জলে যে ডিজলভ অক্সিজেন রয়েছে তার পরিমাণও এরা কমিয়ে দেয়, ফলে কি হয় ওই পুকুরের ভেতরে যে মাছগুলো বা যে প্রাণীগুলো রয়েছে তারা অক্সিজেনের অভাবে মারা যায়। মানে পুরো ওয়াটার যে ইকোসিস্টেমটাকে বা পন্ড যে ইকোসিস্টেমটাকে কিন্তু এরা নষ্ট করে দিতে পারে, এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে টেরর অফ বেঙ্গল। আর আচ্ছা এইবার ইকর্নিয়া এরা হচ্ছে কিন্তু আমাদের এখানে নয়, এরা তোমার হচ্ছে তুমি বলতে পারো এরা হচ্ছে সাউথ আমেরিকা। ঠিক আছে, সাউথ আমেরিকায় এরা মেনলি পাওয়া যেত, মানে এরা হচ্ছে নেটিভ স্পিসিস হচ্ছে সাউথ আমেরিকার, কিন্তু সাউথ আমেরিকা থেকে আমাদের এখানে এসেছে বলে আমরা এদেরকে বলছি এক্সোটিক স্পিসিস বা বহিরাগত প্রজাতি, এবং এটা আমাদের ক্ষতি করছে, আমাদের বাস্তুতন্ত্রের ক্ষতি করছে এবং আমাদের অর্থনৈতিকও ক্ষতি করছে। ঠিক আছে, সেরকমই পার্থেনিয়াম যেটা রয়েছে, পার্থেনিয়াম হিস্টেরোপোরাস, তো পার্থেনিয়াম হিস্টেরোপোরাসও আমেরিকাতে নেটিভ, মানে আমেরিকায় পাওয়া যেত, আমেরিকায় হচ্ছে এরা অরিজিনালি পাওয়া যায়, নেটিভ আর কি আমেরিকাতে, কিন্তু এরাও আমাদের এখানে এসে গেছে। এবং এরা কি করে, এরা তোমার হচ্ছে মানে স্থলে জন্মায়, টেরেস্ট্রিয়ালেরা, এবং এরাও একই, খুব যেখানে জন্মায় খুব দ্রুত বংশবিস্তার করে সেই জায়গাটাকে পুরো ছেয়ে ফেলে। এবং এরা কী করে, এর আশপাশে যেগুলো আমাদের এখানে নেটিভ প্রজাতির উদ্ভিদ রয়েছে, মানে আমাদের এখানকার যারা উদ্ভিদ রয়েছে তাদেরকে এরা মেরে ফেলে। এবং এমনকি এদের যে পোলেন বা যে রেণু রয়েছে সেই রেণু থেকে কী হয়, মানুষের অ্যালার্জি দেখা যায়, অনেকের শ্বাসকষ্ট হয়, মানে হাঁপানি, রেসপিরেটরি প্রবলেম হতে পারে, এগুলো হয়। এমনকি ধরো কিছু যারা ওই যে যারা গ্রেজিং অ্যানিম্যাল হয়, মানে ধরো গরু ছাগল এরকম যারা আর কি ঘাস খায়, তো তারা যদি এদেরকে খায় সেক্ষেত্রে তাদেরও কিন্তু প্রবলেম হয়, তাদের শরীরেও কিন্তু প্রবলেম দেখা যায়। বুঝতে পারলে, তার মানে কি হচ্ছে এরা আমাদের ক্ষতি করছে, এবং এরা এখানকার নয়, এটাও পার্থেনিয়াম হিস্টেরোপোরাসও কিন্তু হচ্ছে আমেরিকা থেকে এখানে এসছে। তাহলে বোঝা গেল, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুটো আনসার হবে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, ক্যাডমিয়াম কম্পাউন্ড ক্যান কজ, ক্যাডমিয়াম যৌগ থেকে আমাদের কি হয়। আচ্ছা এবার এখানে দেখো যেগুলো রয়েছে তার মধ্যে আনসার হবে তোমার ক্যাডমিয়াম থেকে মেনলি আমাদের লাং ক্যান্সার হয়। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন হবে বি, লাং ক্যান্সার, অপশন বি লাং ক্যান্সার। ঠিক আছে, দেখো ক্যাডমিয়াম মেনলি আমাদের ক্ষতি করে কিসের বলো তো, ক্যাডমিয়াম মেনলি আমাদের কিডনি, আমাদের যেটা বৃক্ক বা কিডনিতে মানে কিডনির ক্ষতি করে, আমাদের বোন মানে আমাদের হাড়ের ক্ষতি করে। ঠিক আছে, আর ক্যান্সার মানে লাং ক্যান্সার, মেনলি লাং ক্যান্সার ক্যাডমিয়াম পয়জনিংয়ের জন্য হয়। আচ্ছা এছাড়াও আমি তোমাদের এখানে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবো। ধরো যদি তোমাদের বলে ক্যাডমিয়াম পয়জনিংয়ের জন্য কি অসুখ হয়, অসুখটার নাম কি, সেটা কিন্তু হবে কি ইটাই, তাই তো তোমরা এগুলো পড়েছো, তো রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের একবার। তো ক্যাডমিয়াম পয়জনিংয়ের জন্য আমাদের কি অসুখ হচ্ছে, ইটাই, এবং এই অসুখটা কিন্তু আমাদের কিডনি এবং বোনকে অ্যাফেক্ট করে। ঠিক আছে, সেরকম আরেকটা ভারী ধাতু, এগুলো তো সব ভারী ধাতু তাই তো, হেভি মেটাল, ভারী ধাতু রয়েছে কি মার্কারি বা পারদ যেটা, তাই তো। মার্কারি পয়জনিংয়ের জন্য আমাদের কি অসুখ হয়, কি অসুখটার নাম কি, মিনামাটা অসুখ হচ্ছে মার্কারি পয়জনিংয়ের জন্য। এবং মিনামাটাতে কি হচ্ছে, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করছে। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের ক্ষতি করে এই অসুখটায়। আরেকটা হয় যেটা তোমরা জানো আর্সেনিক, যেটা ক্রনিক আর্সেনিক পয়জনিংয়ের ক্ষেত্রে আমাদের কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ, তাই তো। কি নাম ডিজিজটার, না ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এবং এখানে কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজে কেন এরকম নাম হয়েছে,
যে পায়ের মানে ফুট মানে পায়ের পাতাতে কী হয়, কালো কালো স্পট স্পট হয়ে যায়। এবং এটা কেন হয় না, ওই পায়ের মানে লেগ বা ফিট এরিয়াতে কী হয়, ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায়, ঠিক আছে। ফলে ব্লাড সার্কুলেশনটা সেখানে ঠিকভাবে হয় না এবং ওখানে গোটা পাটায় হচ্ছে এরকম কালো কালো স্পট স্পট দাগ দেখা যায়, যার জন্যই সেখান থেকে নাম এসছে ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কটা ইম্পর্টেন্ট, এই কটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছি, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস কনজারভেশন অফ টাইগার প্রজেক্ট ইজ রানিং। নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? তো বাঘ সংরক্ষণ প্রকল্প এখানে আনসার হবে, দেখো তোমার বান্ধবগড় হবে এবং কানহা হবে। ঠিক আছে, বান্ধবগড় এবং কানা এই দুটোই কিন্তু আমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই দুটোই কিন্তু আমাদের এমপি বা মধ্যপ্রদেশে অবস্থান করছে। এই দুটোই মানে দুটো ন্যাশনাল পার্কই হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে রয়েছে। এছাড়া দেখো, এবং এখানে মেনলি তাহলে কী হচ্ছে, আমাদের বাঘ সংরক্ষণ হচ্ছে। তাহলে এখানে যদি তোমাদের বলে এই বান্ধবগড় এবং কানহাতে মেন মানে এখানকার ইম্পর্টেন্ট কোন প্রজাতি রয়েছে, সেটাও রয়্যাল বেঙ্গল টাইগার হবে। আচ্ছা, জলদাপাড়া জানো, জলদাপাড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, জলদাপাড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এবং জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত? জলদাপাড়ায় কিন্তু এক শৃঙ্গ গন্ডার, ঠিক আছে, এক শৃঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া বিখ্যাত। ভিতরকণিকা হচ্ছে আমাদের উড়িষ্যায় রয়েছে। ঠিক আছে, ভিতরকণিকা কিসের জন্য বিখ্যাত? সল্ট ওয়াটার ক্রোকোডাইল, কুমির। ঠিক আছে, সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য কিন্তু ভিতরকণিকা বিখ্যাত। ঠিক আছে, মনে থাকবে। তো এক্ষেত্রে আমাদের আনসার হবে অপশন বি এবং অপশন সি, বান্ধবগড় এবং কানহা। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, মেটাবলিক ডিসঅর্ডার ডিপেন্ড আপন দ্য ফাংশনিং অফ। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের ওপর নির্ভর করে তারা হলো। দেখো, মেটাবলিক ডিসঅর্ডার মানে এখানে মেনলি তোমার আনসার হবে লিভার এবং প্যানক্রিয়াস, লিভার এবং প্যানক্রিয়াস। ঠিক আছে, তো অপশান সি এবং অপশান ডি, ঠিক আছে, লিভার এবং প্যানক্রিয়াস হচ্ছে আমাদের এক্ষেত্রে আনসার হবে। এবার দেখো এখানটা বলে দিই আমি কি হয় প্যানক্রিয়াস থেকে। দেখো, যখন তোমাকে মেটাবলিক ডিসঅর্ডার বলবে, তো মেটাবলিক ডিসঅর্ডার যখন বলছে, মেটাবলিক ডিসঅর্ডার মানেই কিন্তু মেনলি এটা আনসারটা যেটা চাইছে সেটা হচ্ছে, ধরো তোমার মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনো তার মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কী ধরনের হরমোন, মানে হরমোন ক্ষরণের প্রবলেমের জন্য যে ডিসঅর্ডার, সেটাকে সেগুলো মেটাবলিক ডিসঅর্ডার। তো সেইটা মেনলি আনসার হয়। ঠিক আছে, তো সেটা মেনলি তুমি জানো প্যানক্রিয়াস আমাদের মিক্সড গ্ল্যান্ড, কিন্তু প্যানক্রিয়াস আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করছে। মিক্সড গ্ল্যান্ড মানে কি, প্যানক্রিয়াস বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি দুভাবেই কাজ করে। প্যানক্রিয়াস থেকে আমরা জানি আমাদের ডাইজেস্টিভ জুস ক্ষরণ হয়, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। তো এই ক্ষেত্রে প্যানক্রিয়াস কি হচ্ছে, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করছে। আবার দেখো, প্যানক্রিয়াস থেকে আমরা জানি হরমোন ক্ষরণ হয়, তার জন্য প্যানক্রিয়াসকে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কিন্তু কাজ করছে, তাই তো। এবার দেখো, প্যানক্রিয়াস থেকে আমরা জানি মেনলি আমাদের দু রকম হরমোন ক্ষরিত হয়, ইনসুলিন আর গ্লুকাগন। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলের বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন ক্ষরণ হয় এবং আলফা কোষ থেকে আমাদের গ্লুকাগন ক্ষরণ হয়। এবং এই ইনসুলিন কি করে, আমাদের ব্লাডের গ্লুকোজের পরিমাণকে কমায়, তাই তো। তার মানে কি হচ্ছে, এটা আমাদের গ্লুকোজ মেটাবলিজমে, ব্লাডের গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করছে। ঠিক আছে, তো যদি আমার এই ইনসুলিন হরমোনের মানে ক্ষরণ কমে যায়, যার জন্য আমাদের কী হয়, অসুখটার নাম কি, ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে গেলে আমাদের ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি সুগার বা ডায়াবেটিস, যেটা পুরো নাম কি, ডায়াবেটিস মেলিটাস। তার মানে কি হচ্ছে, মেটাবলিক এটা এক ধরনের ডিসঅর্ডার হচ্ছে, তাই তো, মানে গ্লুকোজ মেটাবলিজম ঠিক করে হচ্ছে না, তাহলে এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াস তো অবশ্যই আনসার হবে। ঠিক আছে, এছাড়া লিভারও আমাদের অনেক ধরনের মেটাবলিজমে হেল্প করে। লিভার আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজমেও কিন্তু আমাদের লিভার হেল্প করে। এবং এক্ষেত্রেও লিভারও যদি ঠিকঠাকভাবে কাজ না করে, আমাদের বিভিন্ন রকমের মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। ঠিক আছে, তো এই দুটোই আমাদের সেজন্য আনসার হবে। আচ্ছা, বলো তো তোমরা, আমাদের যেটা বাইল কোত্থেকে প্রডিউস হয় বলো তো? লিভার কিন্তু বাইল প্রডিউস করে। ঠিক আছে, লিভার কিন্তু বাইল প্রডিউস করে এবং সেই বাইলটা স্টোর থাকে হচ্ছে আমাদের গল ব্লাডারে। ঠিক আছে, গল ব্লাডার কিন্তু প্রডিউস করে না, গল ব্লাডার স্টোর করে রাখে বাইলকে। এবং বাইলের কাজ কি, বাইল হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশনে হেল্প করে, মানে ফ্যাটকে ভেঙে দিতে সাহায্য করে যাতে ফ্যাটের ডাইজেশন হতে পারে, তাই তো। আচ্ছা, আর হচ্ছে তোমার এইগুলোই মোটামুটি এক্ষেত্রে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
ঠিক আছে। তো চলো আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের আরও দুটো ইনফরমেশান দিয়ে দিই। মাসেলের কথা দেখো এখানে রয়েছে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে আমাদের শরীরের মানে মানুষের সবথেকে লংগেস্ট মাসেল কোনটা? আমাদের সবথেকে লম্বা হাড় কোনটা বলো তো? আমাদের লংগেস্ট বোন কিন্তু হচ্ছে আমাদের যেটা থাই বোন। মানে থাই বোন মানে কি? ফিমার। আমাদের থাইতে যে বোনটা রয়েছে সেটা কি? ফিমার। ঠিক আছে। তো আমাদের থাই বোন ফিমার, এই ফিমারের সাথে অ্যাটাচড যে মাসেলটা রয়েছে আমাদের, সেটাই হচ্ছে কিন্তু আমাদের লংগেস্ট মাসেল। সেই মাসেলটার নাম কি? সেই মাসেলটার নাম হচ্ছে সার্টোরিয়াস। কি নাম? না সার্টোরিয়াস। তাহলে আমাদের সবথেকে লংগেস্ট বোন হচ্ছে ফিমার এবং আমাদের লংগেস্ট মাসেলও হচ্ছে কিন্তু সার্টোরিয়াস, যেটা হচ্ছে ফিমারের সাথেই অ্যাটাচড। ঠিক। আবার আমাদের যদি তোমাকে জিজ্ঞেস করে সবথেকে ছোটো মাসেল কি, আগে বলো তুমি সবথেকে আমাদের ছোটো বোন কি? আমাদের সবথেকে স্মলেস্ট বোন আমাদের বডিতে হচ্ছে আমাদের স্টেপিস, যেটা আমাদের মধ্যকর্ণ বা মিডল ইয়ারে থাকে, তাই তো? স্টেপিস আমাদের সবথেকে ছোটো বোন, এবং এর সাথে অ্যাটাচড যে মাসেলটা রয়েছে সেটা তার নাম কি হবে? স্টেপিডিয়াস। মাসেলটার নাম স্টেপিডিয়াস। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বডির সবথেকে ছোটো মাসেল। ঠিক আছে। তো এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, তাই এক্ষেত্রে আমি বলে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ আর দ্য লিভিং পার্মানেন্ট টিস্যুস ইন দ্য ম্যাচিওর্ড কন্ডিশন। দেখো পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? দেখো এখানে জীবিত বলতে দেখো প্যারেনকাইমা হচ্ছে আমাদের জীবিত, প্যারেনকাইমা আমাদের জীবিত, ক্লোরেনকাইমাও আমাদের জীবিত এবং কোলেনকাইমাও আমাদের জীবিত। তো আমাদের এখানে অপশান কিন্তু বি, সি, ডি তিনটেই কিন্তু আমাদের এখানে অপশানে আনসার হবে। ঠিক আছে। আচ্ছা দেখো এইগুলো সম্পর্কে আমি একটু তোমাদের ছোট করে বলে দিই, তোমাদের রিভিশন হয়ে যাবে। প্যারেনকাইমা মেনলি জানো আমাদের এটা লিভিং টিস্যু, এবং প্যারেনকাইমা কী করে? ফটোসিনথেসিসে হেল্প করে, স্টোরেজ হিসাবে বিভিন্ন কিছু স্টোর করে রাখে প্যারেনকাইমা, মানে প্যারেনকাইমা টিস্যুতে, তো স্টোরেজ হিসাবেও কাজ করে। এবং এই যে ক্লোরেনকাইমা রয়েছে না, এটা কিন্তু এক ধরনের প্যারেনকাইমা। ঠিক আছে। এবং এটা এই যে ক্লোরেনকাইমা, এই যে এটা তো এক ধরনের প্যারেনকাইমা, কিন্তু এর মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট থাকছে মানে কি? ক্লোরোফিল থাকছে, এবং এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। ক্লোরেনকাইমা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। তার মানে কি হচ্ছে, যেটা আমি তোমাকে বললাম প্যারেনকাইমার একটা ফাংশন ফটোসিনথেসিস করতে পারে, সে এই ক্লোরেনকাইমাই হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে। এই ক্লোরেনকাইমা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা। ঠিক আছে। এবং এটা গ্রিন কালারের হয়, বুঝতেই পারছো, ক্লোরোফিল থাকলে তো গ্রিন কালারেরই হবে ক্লোরেনকাইমা। ঠিক আছে। আচ্ছা কোলেনকাইমা কি? কোলেনকাইমাও হচ্ছে লিভিং, কিন্তু কোলেনকাইমা হচ্ছে কি করে বলো তো? এরা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দেয়। মানে ধরো যেগুলো ইয়াং যে স্টেম বা লিফ থাকছে, মানে যে কাণ্ড বা পাতা যেগুলো যখন কচি অবস্থায় থাকছে, মানে ইয়াং থাকছে যখন, সেই যে কচি কাণ্ড কচি পাতাকে এরা কী করে? ফ্লেক্সিবিলিটি দেয় বা একটা স্ট্রেংথ দেয়। ঠিক আছে। কিন্তু এরা কিন্তু লিভিং। ঠিক আছে। এরা কিন্তু লিভিং। আচ্ছা, আর স্ক্লেরেনকাইমা কী করে? মানে দেখো ফ্লেক্সিবিলিটিও দিচ্ছে কোলেনকাইমা, আবার এই যে কোলেনকাইমা ফ্লেক্সিবিলিটিও দিচ্ছে, আবার একটা স্ট্রাকচারাল সাপোর্টও দিচ্ছে ওই ইয়াং বা কচি স্টেম এবং লিফকে। ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কী করে বলো তো? এই যে যেটা স্ক্লেরেনকাইমা কিন্তু ডেড, এ কিন্তু লিভিং নয়। ঠিক আছে। স্ক্লেরেনকাইমা কিন্তু হচ্ছে আমাদের ডেড, এবং এর মেনলি কাজ হচ্ছে এরা হচ্ছে মানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে স্ট্রাকচারাল স্ট্রেংথ দেয়। ঠিক আছে। মানে একটা হার্ডনেস দেয়, একটা রিজিডিটি দেয়। ঠিক আছে। মানে যাতে একটা মানে কঠোরতা দেয়, যাতে সে একটা মানে একটা কী বলবো, একটা স্ট্রেংথ পায়। ঠিক আছে। স্ট্রাকচারাল স্ট্রেংথ, রিজিডিটি, হার্ডনেস, এই জিনিসগুলো দেয় স্ক্লেরেনকাইমা, এবং স্ক্লেরেনকাইমা কিন্তু ডেড। হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এক্ষেত্রে বলে দিই, এই স্ক্লেরেনকাইমার সেল ওয়ালে, এরা তো ডেড, এদের সেল ওয়ালে কিন্তু লিগনিন থাকে। ঠিক আছে। লিগনিফাইড সেল ওয়াল, মানে এদের সেল ওয়ালে একমাত্র স্ক্লেরেনকাইমা সেল ওয়ালেই তুমি লিগনিন পাবে। এই প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা বা কোলেনকাইমাতে কিন্তু লিগনিন থাকে না সেল ওয়ালে। ঠিক আছে। আরেকটা জিনিসও তোমাদের এক্ষেত্রে বলবো, সেল ওয়াল যেটা, যেমন এই যে বললাম না তোমাকে, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু মুছে নিই আমি। যেমন ধরো আমি তোমাকে বলছি এই যে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে। তো স্ক্লেরেনকাইমাতে কি হচ্ছে না, যে সেল ওয়ালটা থাকছে খুব মোটা হয়। ঠিক আছে। স্ক্লেরেনকাইমার যে সেল ওয়াল কিন্তু প্রচণ্ড মোটা হয়,
খুব মোটা হয় এবং লিগনিন থাকে, ঠিক আছে। কিন্তু ধরো এই যে যখন আমি আবার বলবো প্যারেনকাইমার কথা, এই প্যারেনকাইমার সেল ওয়াল কিন্তু আবার খুব সরু হয়, থিন হয়, ঠিক আছে। আর এই যে কোলেনকাইমা যখন আমি বলছি না, কোলেনকাইমার সেল ওয়ালটা কী হয় বলো তো, সেল ওয়ালগুলো কোণার দিকে মোটা মোটা হয়, ঠিক আছে, মানে পুরোটা মোটা নয়, কোলেনকাইমার ক্ষেত্রে পুরো সেল ওয়াল মোটা নয়, কোণার দিকগুলো মোটা হয়, বোঝা গেছে, বা ঠিক হয়। আচ্ছা, তো এগুলো মেনলি মোটামুটি আমি তোমাকে বৈশিষ্ট্যগুলোই সব বলে দিলাম, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, তো এগুলো খেয়াল রাখবে, মোটামুটি এখান থেকেই কোয়েশ্চেন আসে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলবো তোমাদের, ইন্ট্রাসেলুলার স্পেস। দেখো প্যারেনকাইমাতে কিন্তু ইন্টারসেলুলার স্পেস মানে দুটো প্যারেনকাইমার দুটো সেলের মাঝখানে স্পেস বা ফাঁকা জায়গা থাকে প্যারেনকাইমাতে, কিন্তু স্ক্লেরেনকাইমাতে কিন্তু থাকে না, স্ক্লেরেনকাইমাতে কোনো এরকম ফাঁকা মাঝে স্পেস থাকে না। আর তোমার কোলেনকাইমাতে থাকতেও পারে, মানে নাও থাকতে পারে, বা থাকলেও খুব কম থাকে, ঠিক আছে, মানে মাঝে যে ইন্টারসেলুলার স্পেস কোলেনকাইমাতে থাকে না, বা থাকলেও খুব অল্প থাকে, বোঝা গেল। তাহলে এগুলোই মেনলি তুমি বলতে পারো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, আর তার আগে আরেকবার বলে দিই, এক্ষেত্রে কিন্তু তোমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কিন্তু হবে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা, এই তিনটেই হবে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, অক্সিজেনেটেড ব্লাড এন্টার্স দ্য হার্ট থ্রু, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো। আচ্ছা, এটা বলার আগে তোমাকে আমি একটু মানে হার্টের ব্যাপারটা একটু রিভিশন করিয়ে দিই, তারপরে আনসারটা আসছে, ঠিক আছে। তো চলো আমরা এই ফাঁকা জায়গাটায় চলে আসি। আচ্ছা, তার আগে ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা একটু ছোট্ট করে হার্টের ছবিটা দেখে নিই, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো আমি মোটামুটি রাফলি আঁকছি তোমাদের বোঝানোর জন্য, দেখো খুব সুন্দর রিভিশন হয়ে যাবে। তো দেখো, তাহলে আমরা দেখো এখান থেকে মোটামুটি তোমার কি আঁকলাম, ডান অলিন্দ আঁকলাম, বাম অলিন্দ আঁকলাম, এবং ডান নিলয় আঁকলাম, বাম নিলয় এঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, দেখো কি হয়, আমরা জানি আমাদের কি আছে, ঊর্ধ্ব মহাশিরা, তাই তো, ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়ার ভেনা কেভা, আর একটা কি রয়েছে ইনফেরিয়ার ভেনা কেভা বা নিম্ন মহাশিরা, ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি। তো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে রক্ত আসছে প্রথমে কোথায় না ডান অলিন্দে, ঠিক আছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়তে যাবে। দাঁড়ো এক সেকেন্ড, আমি আগে ছবিটা এঁকে ফেলি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আমি মানে রাফলি আঁকছি, কিন্তু আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। বুঝতে পারছো তো? এক সেকেন্ড, এ দুটো কি আঁকছি, এটা কি আঁকছি বলো তো, এটা কিন্তু তোমার ফুসফুসীয় ধমনী আঁকছি, তাই তো, বুঝতে পারবে, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, আর হচ্ছে তোমার এখান দিয়ে আমাদের যাচ্ছে কি না মহাধমনী, আমাদের মহাধমনী। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এই দুটো হচ্ছে আমাদের অলিন্দ হলো, এটা আমাদের নিলয় হলো, তাই তো। আচ্ছা, আর হচ্ছে তোমার এইখান দিয়ে আমার হচ্ছে ফুসফুসীয় ধমনী চলে গেল, দিয়ে তোমার এই জায়গাটা দিয়ে হলো ফুসফুসীয় ধমনী, আর তার পাশ দিয়ে গেল হচ্ছে তোমার মহাধমনী, তাই তো। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমি মোটামুটি রাফলি এঁকে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা এবার প্রশ্নে চলে আসি। দেখো তাহলে প্রথমে আমাদের,
আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের এইখান দিয়ে মানে আমাদের এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর এটা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা। হ্যাঁ, তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে আমাদের প্রথমে কি হচ্ছে, মানে তুমি বলতে পারো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা যে রক্ত অক্সিজেনের পরিমাণটা কম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, এরকম মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রথমে আমাদের আসে ডান অলিন্দে, তাই তো, ডান অলিন্দে এলো। এবার ডান অলিন্দ থেকে আমাদের এই রক্তটা কোথায় চলে আসে, ডান নিলয়তে চলে আসে, রাইট, ডান নিলয়তে চলে আসে। এবার এই ডান নিলয়তে যখন চলে এলো, ডান নিলয় এবং ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে আমাদের কোন ভাল্ব রয়েছে, আমাদের বলো, আমাদের রয়েছে কিন্তু ট্রাইকাসপিড ভাল্ব, তাই তো, বা ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব আমাদের রয়েছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে। এবার আমাদের এই রক্তটা কি হবে, এই ডান নিলয় থেকে আমাদের কোথায় চলে যাচ্ছে, এই যে এই জায়গাটায় আমাদের চলে যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী, ঠিক আছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আমাদের কি হচ্ছে, চলে যাচ্ছে রক্তটা দুটো ফুসফুসে, রাইট, দুটো ফুসফুসে আমাদের চলে গেল ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। এবার ফুসফুসে গিয়ে কি হলো, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হলো, অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল। তারপরে আমাদের এই যে ফুসফুসীয় শিরা, এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় শিরা দিয়ে আমাদের এই যে বাম অলিন্দে অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসছে। এটাই তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছিল, আমাদের অক্সিজেনেটেড ব্লাড আমাদের হৃৎপিণ্ডে কোথা দিয়ে ঢোকে। তাহলে আমাদের অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আমাদের কার মাধ্যমে আসছে, ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেনের মাধ্যমে আমাদের কোথায় আসছে, বাম অলিন্দে, ঠিক আছে। এবারে আবার একইভাবে বাম অলিন্দ থেকে আসবে বাম নিলয়, এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে আমাদের যে কপাটিকাটা আছে তার নাম কি, তার নাম হচ্ছে মিট্রাল ভাল্ব, বা তার নাম কি বাইকাসপিড কপাটিকা বা মিট্রাল ভাল্ব, তাই তো, দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল কপাটিকা। তো চলে এলো, এবং লাস্টে আমরা জানি আমাদের এই বাম নিলয় থেকে আমাদের রক্ত কোথায় চলে যাচ্ছে, মহাধমনী দিয়ে আমাদের সারা দেহে আমাদের রক্ত ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, যে এই কান দিয়ে মহাধমনী দিয়ে সারা দেহে আমাদের রক্তটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইছি, আঁকাটা হয়তো অতটা ক্লিয়ার নয় কিন্তু আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের এক্ষেত্রে তাহলে আমরা চলো প্রশ্নটার কাছে যাই। আমাদের এখানে দেখো কোয়েশ্চেনটা কী ছিল, যে এই যে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটা কি হবে, তাহলে সেইটা হবে কিন্তু তোমার, দেখো এখানে আনসার হবে লেফট অরিকল, ঠিক আছে, লেফট অরিকল বা বাম অলিন্দ, ঠিক আছে। তাহলে আমাদের অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করছে সেটা কি হবে, বাম অলিন্দ, বাম অলিন্দ হবে তোমার অপশন সি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এক্ষেত্রে আরও কয়েকটা তোমাদের আমি কোয়েশ্চেন বলে দিই। সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই খেয়াল করলে আমি যখন বললামই যে আমরা জানি আমাদের ধমনী কী করে, অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর আমাদের শিরা কী করে, আমাদের শিরা হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বহন করে, নর্মালি তো আমরা তাই জানি। কিন্তু আমাদের ফুসফুসীয় শিরা হচ্ছে একটা ব্যতিক্রম, ফুসফুসীয় শিরা কিন্তু ব্যতিক্রম, যে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে আসছে ফুসফুস থেকে বাম অলিন্দে, ঠিক আছে। আবার ফুসফুসীয় ধমনীও হচ্ছে ব্যতিক্রম, যে কিন্তু কী করছে না, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে ডান নিলয় থেকে দুটো ফুসফুসে, ঠিক আছে, দুটো ব্যতিক্রম মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, আমাদের যদি তোমাদের প্রশ্ন করে যে হার্টের ন্যাচারাল পেসমেকার কাকে বলি, আমরা কাকে বলি বলো তো, এসএ নোটকে, তাই তো, এসএ নোটকে আমরা বলি, এসএ নোটকে আমরা বলি হচ্ছে হার্টের ন্যাচারাল পেসমেকার। এসএ নোটের পুরো নাম কি, সাইনো অ্যাট্রিয়াল নোট, তাই তো। কেন বলি না, এটা হচ্ছে আমাদের হার্টের যে ইলেকট্রিক ইম্পালস সেটাকে তৈরি করে, যার ফলে হার্টটা আমাদের বিট করতে পারে। তাহলে আমাদের হার্টের ইলেকট্রিক ইম্পালস তৈরি করছে কে না, এসএ নোট বা সাইনো অ্যাট্রিয়াল নোট। এটা মোটামুটি 60 থেকে 100 বিট পার মিনিট, 60 থেকে 100 বিট পার মিনিট এই রেটে এরা ইলেকট্রিক ইম্পালসটাকে তৈরি করতে পারে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন তোমাদের দেয়, সেটা হচ্ছে রিজার্ভ পেসমেকার, মানে ধরো যদি এসএ নোট আমার কোনো কারণে ঠিকভাবে কাজ করছে না, তখন আমার কে কাজ করবে, সেটা হচ্ছে আমার কাজ করবে হচ্ছে এভি নোট, ঠিক আছে। কে কাজ করবে না, এভি নোট। এভি নোটকে কিন্তু আমরা এই জন্য বলি রিজার্ভ পেসমেকার, ঠিক আছে। এবং এই মোটামুটি এসএ নোটের মতো পারে না, কিন্তু ধরো 40 থেকে 60 বিট পার মিনিট এই রেটে কিন্তু কার্ডিয়াক মানে যেটা ইলেকট্রিক ইম্পালসটাকে তৈরি করে এবং হার্টটাকে মোটামুটি সক্রিয় রাখে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাথায় রাখবে। আর তো তোমরা জানো কি হয়, ইলেকট্রিক ইম্পালসটা এসএ নোডে তৈরি হয়, তারপরে সেটা এভি নোডে যায়, সেখান থেকে কোথায় যায়, বান্ডিল অফ হিজের মাধ্যমে পারকিনজি ফাইবারে পৌঁছায়। এইভাবে আমাদের আর কি ইম্পালসটা ছড়িয়ে পড়ে হার্টে এবং হার্টটা বিট করে, তাই তো। আচ্ছা,
তো চলো ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, দ্য প্রসেস অফ ইনগালফিং ফুড অ্যান্ড ওয়াটার বাই অ্যামিবা ইজ কল্ড। মানে অ্যামিবা যে খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ করে তার পদ্ধতিটিকে কি বলে? এটার আনসার হবে তোমার অপশন বি, ঠিক আছে। মানে এই যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস বলে। মানে বেসিক্যালি এই যে খাদ্য গ্রহণটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর জল গ্রহণটাকে বলছি আমরা পিনোসাইটোসিস, ঠিক আছে। এবারে দেখো এখানে ব্যাপার হচ্ছে, তোমাকে একটা জিনিস বলি, অপশন বি এর ক্ষেত্রে অ্যান্সার হবে। হ্যাঁ, এবার ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে, তো তোমাকে বললামই খাদ্য গ্রহণ, মানে যখন কোনো সেল কোনো সলিড কোনো জিনিসকে এনগালফ করছে সেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। আর পিনো মানে মাথায় রাখবে জল বা ওয়াটার বা লিকুইড হচ্ছে পিনো। হ্যাঁ, মানে ওই জন্য জল গ্রহণ বলছে, ঠিক আছে। মানে সেল যখন কোনো লিকুইড বা এক্সট্রা সেলুলার কোনো ফ্লুইডকে এনগালফ করছে সেটাকে আমরা বলছি পিনোসাইটোসিস, ঠিক আছে। তো বোঝা গেল আশা করি। তো তোমাদের এই 40টা প্রশ্নই ছিল। তো তোমাদের 2024 সালের এই কটাই প্রশ্ন মোটামুটি ছিল। আমার আজকে শেষ হলো 2024 সালটা। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, এবং এর আগের যে ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি প্লেলিস্টটা একবার অবশ্যই চেক করো। ওকে, তো থ্যাংক ইউ।